ক্ষমতা ধরে রাখতে জুলাই অভ্যুত্থানে কেড়ে নেওয়া হয় ১৪০০ মানুষের প্রাণ। জাতিসংঘের প্রতিবেদন, র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ। আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার। অপরাধীদের বিচার নিশ্চিত হবে, আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা। গত সরকার এই আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। অনৈক্য অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা মাথায় রাখলেই টিকবে জাতীয় ঐক্য, অন্যথায় বিপ্লব বেহাত হওয়ার শঙ্কা বিএনপি। অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় সারা দেশে গ্রেফতার আরও ৫৯১ জন। অস্ত্র উদ্ধার জোরদারে ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা একটু সবচেয়ে বেশি বলতে পারবেন। এবং মোবাইল ফাইন্যান্স প্রতিষ্ঠান নগদের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান, মিলল ২৩০০ কোটি টাকা জালিয়াতির প্রমাণ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবার থাকছে বিস্তারিত। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পতিত শেখ হাসিনার সরকার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে নৃশংসভাবে হামলা চালায়, যেখানে প্রাণ হারান প্রায় ১৪০০ নিরীহ মানুষ, যাদের ১২ থেকে ১৩% শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের স্বাধীন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে দমন পীড়নের চিত্র। প্রতিবেদনে র্যাব ও এনটিএমসি বিলুপ্তি সহ অর্ধশত সুপারিশ এসেছে। এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। লুৎফুর কবিরের রিপোর্ট। জুলাইয়ের ঢাকা তখন মিছিলের শহর। ক্ষমতার আঁকড়ে রাখা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে উত্তাল রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে নৃশংস পথ বেছে নেন শেখ হাসিনা। তবে শেষ চেষ্টা করেও রক্ষা হয়নি। ৫ আগস্ট পালাতে বাধ্য হন তিনি। জুলাই আগস্টের বর্বরতা বাংলাদেশে পরিদর্শন করে সাক্ষী হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের টিম। সেই তদন্তের রিপোর্ট বুধবার বিশ্ব দরবারে তুলে ধরে সংস্থাটি। তদন্তে এসেছে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অন্তত ১৪০০ মানুষ, যাদের ১২ থেকে ১৩% শিশু। বিক্ষোভ দমনে ব্যবহার করা হয় তাজা বুলেট আর শটগান। So following the student-led protests in Bangladesh, ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের অনুরোধের ভিত্তিতে আমরা ১৬ সেপ্টেম্বর জাতিসংঘের স্বাধীন তদন্ত টিম বাংলাদেশে পাঠাই। ওই দলে ফরেনসিক চিকিৎসক, অস্ত্র বিশেষজ্ঞরা ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ বিক্ষোভের স্থান ঘুরে দেখেছেন। যা ঘটেছে তা আন্তর্জাতিক অপরাধও হতে পারে। ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনে এসেছে, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। সহিংসতার তদন্ত করতে যেয়ে আহত, তাদের পরিবার, চিকিৎসক সহ ২৫০ জনের বক্তব্য নেয় জাতিসংঘ। প্রতিবেদনে এসেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মানবাধিকার সমুন্নত রাখতে র্যাবকে এবং এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘ। এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, নৃশংস প্রক্রিয়ায় ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত অনুসন্ধানে দেখেছি, ছাত্র জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ক্ষমতাচ্যুত সরকার। বিক্ষোভ দমনের কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃত্ব, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে, তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেফতার, আটক এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। সুপারিশে তিনি বলেন, এ বিষয়ে সহায়তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। বাংলাদেশের বর্তমান আইনগত প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ ও স্বল্পতা আছে। আমরা এই ইস্যুগুলো নিয়ে সরকারের সঙ্গে কাজ করব। আন্দোলনের সময় শিশু সহ অনেক নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছিল। তাদের জন্য ভিকটিম সেন্টার স্থাপন করতে হবে। ক্ষতিপূরণ প্রদান সহ প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কখনো সংগঠিত না হয় সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশে এমন ঘটনা আগে ঘটেনি বলেও দাবি করেন ভলকার তুর্ক। আইন শৃঙ্খলা বাহিনীকে গঠনমূলক কাজে ব্যবহারের সুপারিশ এসেছে ওই প্রতিবেদনে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এভিডেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরো বলেন, এটি ব্যবহারে কোনো আইনি জটিলতা নেই। এছাড়া এটি ঐতিহাসিক প্রমাণ হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। বিশ্বের সবচাইতে বড় যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ যখন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে এবং তারা গ্রাউন্ড লেভেলে তদন্ত করে কিন্তু এই রিপোর্টটা দিয়েছে। সুতরাং এই রিপোর্টটা সরাসরি এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করতে আইনত কোনো রকমের জটিলতা নেই এবং এটা অসম্ভব গুরুত্ববহ একটা তথ্য ঐতিহাসিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। আমরা যে ধরনের এভিডেন্স পেয়েছি, জাতিসংঘ আজকে যা প্রকাশ করেছে তা মূলত একই রকমের কথা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। এদিকে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সারা দেশে অন্তত 700 থেকে 800 আয়নাঘর রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বুধবার দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা 3টি আয়নাঘর ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা, জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। তিনি আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করাকে প্রাধান্য দিচ্ছে সরকার। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় পড়ে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স, তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। এদিকে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সারা দেশের প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে। প্রফেসর ইউনূস প্রত্যেকটা স্পটে গিয়েছেন, প্রত্যেকটা আয়নাঘর যেই লোকেশনে যতগুলো আয়নাঘর ছিল প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800 এবং এইটা আরো বের হচ্ছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ক্যানভাস ছোট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমের দিকে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যথায় বিপ্লব বেহাত হওয়ার শঙ্কাও জানান তিনি। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, দেশে অস্থিতিশীলতা, অনৈক্য তৈরির অপচেষ্টা চলছে। মাথায় ধরে রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। যত দ্রুত সম্ভব এগুতে হবে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক ঐক্য। ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এখানকার জনতা এবং ছাত্ররা মনে করতেছে আগামী দিনেও যারা নির্বাচন পরবর্তীতে দীর্ঘ সংস্কার কথা বলছে সেই জায়গায় একটা আস্থার সংকট দেখা দিচ্ছে। নেতারা বলেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে অন্তর্বর্তী সরকার হোঁচট খাবে। এখনো পর্যন্ত একদিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা, এই প্রবণতা সরকারের জন্য ভালো লক্ষণ না, দেশের জন্য ভালো লক্ষণ না। ঐক্যমতের সমঝোতার জন্য বরঞ্চ নতুন চ্যালেঞ্জ, নতুন সংকট তৈরি করতে পারে। নতুন দল যারা করবেন তাদেরকে বলি, জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন, ক্ষমতার ছায়াতলে নয়। দেশের চলমান উত্তাপ উত্তরণে মানুষের দৃষ্টি নির্বাচনের দিকে নেয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং
নির্বাচনের দিকে ধাবিত হওয়া, না হলে বৃহৎ বিপ্লব না হয়ে যায়, কারণ রেভলিউশনের পরে কাউন্টার রেভলিউশন হয়। দেশে এখনো কোনো সংকট তৈরি হয়নি দাবি করে সামনে যাতে নতুন করে তৈরি না হয় তার জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা মাথায় রেখে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। যেহেতু পতিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, আমাদের এই যে ইয়াং ছেলেপেলেরা রিয়্যাক্ট করছে, আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না। তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার এবং সেটার ফায়দা তারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে, এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে। অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেনসাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে, এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন এবং নির্বাচিত সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে সংবিধানে সেগুলো সংশোধিত হতে পারে। গণতান্ত্রিক উত্তরণে সবাইকেই কিছুটা ছাড় দিতে হবে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা ঐক্যবদ্ধ করতে চাই এবং এই জন্যে সবার আগে আপনার মননের মধ্যে আসতে হবে, এই জন্যে আমাকে অনেক কিছু ছাড়তে হতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি। বৃহস্পতিবার এসব সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য শিগগিরই নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তারা। আর রাজশাহী স্মরণসভায় যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির উদারতার কারণেই দেশের রাজনীতি করার সুযোগ ফেরত পায় জামায়াত ইসলামী। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করছে বিএনপি। বুধবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নেতাকর্মীদের। বিএনপি যেন আগামী দিনে ক্ষমতা না আসতে পারে, এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দ্রুত নির্বাচনের দাবিতে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খুলনার শহীদ হাদিস পার্কে জেলা বিএনপির জনসভায় যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, দেশের মানুষকে গিনিপিগ বানানো যাবে না, সংস্কারের একমাত্র অধিকার নির্বাচিত সরকারের বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেকটা হয়ে গিয়েছে, আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। লালমনিরহাটের সমাবেশে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বুধবার বিকেলে রাজশাহীর বাগমারায় প্রয়াত বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি সরকারের উদারতার কারণে বাংলাদেশে রাজনীতিতে ফেরার সুযোগ পায় জামায়াত ইসলামী, কিন্তু সবসময় দলটি মুনাফিকি করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। এদিন সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ডেও সমাবেশ করে বিএনপি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গত 24 ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও 591 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে 1095 জনকে। এছাড়াও অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল, পুলিশ থেকে লুট করা একটি চায়না রাইফেল, 2টি এলজি, 4টি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি, 17 রাউন্ড কার্তুজ, 20টি ককটেল, 6টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লায়ার্স, বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে গত রোববার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।
অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সামনে অস্ত্র উদ্ধারে আরও জোর দেয়া হবে। বুধবার সকালে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় আনসার সদস্যদের যৌক্তিক দাবি মেনে নেয়ার কথাও জানান উপদেষ্টা। কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে, ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। এগুলি যৌক্তিক দাবি, ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা একটু সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। দেখছেন সংবাদ রাত। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত আবুল কাশেম বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় রাতেই মশাল মিছিলের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বুধবার রাতেই শিববাড়ি মোড় থেকে ডিসি অফিস পর্যন্ত এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মোহন। একই সময় তার দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজবাড়ী মাঠে প্রথম এবং বেলা 11:30টায় মহানগরীর বোর্ড বাজারে আবুল কাশেমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। প্রধান কর্মসূচি হচ্ছে, যে কারণে আমাদের শাহাদাত বরণ করলো আমাদের ভাই কাশেম, এই আওয়ামী ফ্যাসিস্টের সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করতে হবে, অতি দ্রুত সময়ের মধ্যে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নেতাবৃন্দ অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার হচ্ছে, কিন্তু মূল নেতৃবৃন্দ, মূল হোতা যারা এই গণ আন্দোলনে যারা গণহত্যাকারী, এরা কেউ গ্রেফতার হচ্ছে না। আমাদের পুলিশ কমিশনের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা গাজীপুরের প্রত্যেকটা ঘরবাড়িতে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরবাড়িতে তারা এখন গাপটি মেরে বসে আছে, তাদেরকে আপনারা দ্রুত গ্রেফতার করার মধ্যে দিয়ে তাদের আইনানুগ ব্যবস্থা আপনারা। মোবাইল ফাইন্যান্স সার্ভিস প্রতিষ্ঠান নগদের 2300 কোটি টাকার জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার নগদের প্রধান কার্যালয়ে অনিয়ম দুর্নীতির খোঁজে অভিযান চালায় সংস্থাটি। এ সময় প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলার বিষয়টি স্বীকার করে নগদ কর্তৃপক্ষ। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। নগদের চটকদার বিজ্ঞাপন দেখে যে কোনো মানুষ মনে করতে পারেন নগদ রাষ্ট্রেই তো একটি প্রতিষ্ঠান। তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে প্রতিষ্ঠানটির 70% বেশি শেয়ার মালিক বিদেশি বিনিয়োগকারী। অভিযোগ আছে নিয়ম না মেনে গ্রাহকের সঞ্চয়ের টাকা সরিয়ে 600 কোটি টাকার ইমানি তৈরি করেছে। এতে গ্রাহক ট্রানজ্যাকশন করতে পারলেও ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, যা সম্পূর্ণ অনৈতিক। এমন সব অভিযোগের প্রেক্ষিতে নগদের প্রধান কার্যালয়ে দুদক কর্মকর্তা রুহুল হকের নেতৃত্বে বুধবার অভিযানে যায় দুদকের একটি দল। ঘণ্টাব্যাপী অভিযানে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা। অভিযোগের বিষয়টি স্বীকার করে খোদ নগদের প্রশাসক বদিউজ্জামান দিদার। তিনি বলেন, নগদ 600 কোটি টাকার উপরে অবৈধভাবে অতিরিক্ত ইমানি তৈরি করেছে এবং 1600 থেকে 1700 কোটি টাকা অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যখন আমরা কার্যক্রম চালিয়েছি বা নগদ পরিচালনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না, এইভাবে লেনদেন হওয়া উচিত না। 3টা অনিয়ম: এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। দুদক কর্মকর্তা বলছেন, নগদ থেকে পাওয়া তথ্যপাত্র যাচাই বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেবে তারা। এর আলোকেই ব্যবস্থা নেবে কমিশন। আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব। হয়তো পরবর্তী কমিশন চাইলে এটাকে অনুসন্ধান হিসেবে নিতে পারে এবং এখানে যদি কোনো অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে এবং জনগণের সাথে প্রতারণা হয়ে থাকে, আমাদের দুদক টিম এটা নিয়ে কাজ করতেছে, এগুলো ইনশাল্লাহ প্রকাশ্যে চলে আসবে। যাদের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলা হয়েছে তাদের শনাক্তে নগদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। দুদক ইনকোয়ারির ক্ষেত্রে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে, ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিওএ 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে অভ্যর্থনা জানান। ট্রাম্প জর্ডানকে স্থায়ীভাবে ফিলিস্তিনিদের গ্রহণ করার বিষয়ে এবং গাজার নিয়ন্ত্রণ গ্রহণে যুক্তরাষ্ট্রকে সমর্থন করার দাবি দ্বিগুণ জোরদার করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জন্য এই পরিকল্পনা চমৎকার হবে। রাশিয়া যুক্তরাষ্ট্রের এক শিক্ষক মার্ক ফোগলকে মুক্তি দিয়েছে। রাশিয়ায় চিকিৎসার জন্য প্রেসক্রাইব করা গাঁজা নিয়ে প্রবেশের জন্য তাকে 2021 সালের অগাস্ট মাস থেকে রাশিয়ায় আটক রাখা হয়। ক্রেমলিন বুধবার জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এক রুশ নাগরিককে মুক্তি দিয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি সংস্থাগুলোর কর্মী সংখ্যা হ্রাস করার জন্য শীর্ষ উপদেষ্টা ইলন মাস্কের প্রচেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প এবং মাস্ক আর্থিক প্রণোদনার বিনিময়ে ফেডারাল কর্মীদের পদত্যাগ করার জন্য জোর দিচ্ছেন, তবে পরিকল্পনাটি বর্তমানে স্থগিত রয়েছে। একজন বিচারক এর বৈধতা পর্যালোচনা করছেন। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। দেখছেন সংবাদ রাত।